তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আমাদের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টার থেকে আমরা আজকে আলোচনা করব। তো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টারের আজকের আলোচনায় আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বলতে আমরা কি বুঝতেছি, তারপরে ব্রেক ইভেন অ্যানালাইসিস বা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এটার মধ্যে তফাৎ কি সেটা জানবো। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে, কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করা হয় সেটা শিখবো। এরপর আমরা ব্রেক ইভেন চার্ট বা আমরা বলি যে সিবিপি গ্রাফ, এই গ্রাফে আমরা এই কস্ট ভলিউম প্রফিট এই তিনটা কম্পোনেন্টের রিলেশনশিপ সেটা গ্রাফে প্রেজেন্ট করব এবং আমরা উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে যে কোনো অর্গানাইজেশনের, বিশেষত বিজনেস অর্গানাইজেশনের মেইন অবজেক্টিভ হচ্ছে প্রফিট আর্ন করা। আর প্রফিট আর্ন করা এটাকে আমরা বলি প্রাইমারি অবজেক্টিভ। এবং এই প্রফিট আর্ন করা এটা ডিপেন্ড করে তিনটা ফ্যাক্টরের উপরে। ফ্যাক্টরগুলো কি কি? ফ্যাক্টরগুলো হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, সেলিং প্রাইসেস এন্ড ভলিউম অফ সেলস। তো আপনারা জানেন যে এই তিনটা কম্পোনেন্ট, তিনটা ফ্যাক্টর, তিনটা ডিটারমিনেন্ট যেটা আছে, তিনটা ভেরিয়েবল বলি আমরা, সেটা এগুলো একটা অপরের সাথে ইন্টারকানেক্টেড, ইন্টারডিপেন্ডেন্ট এটা বলতে পারি। বিষয়টা কেমন একটু খেয়াল করুন। আমরা জানি সেলস প্রাইস এটা কিসের উপর ডিপেন্ড করে? কস্টের উপরে। সেলস প্রাইস কিসের উপর ডিপেন্ড করে? কস্ট অফ প্রোডাকশনের উপর। তারপর ভলিউম অফ সেলস এটা কিন্তু সেলস প্রাইসের উপর ডিপেন্ড করে, কারণ আমরা জানি ভলিউম অফ সেলস, এখানে সেলস প্রাইস যদি আমরা ডিসকাউন্ট দেই, সেলস প্রাইস একটু কমালে স্বাভাবিকভাবে ভলিউম অফ সেলস বেড়ে যায়। আবার ভলিউম অফ সেলস এটা কিন্তু ভলিউম অফ প্রোডাকশনের উপরও ডিপেন্ড করে। তো অনেক সময় বাড়তি থাকে অথবা ঘাটতি থাকে, অনেক সময় শর্টেজ হয় অথবা সারপ্লাস থাকে। আমরা জানি ভলিউম অফ সেলস ও ভলিউম অফ প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে। আবার ভলিউম অফ প্রোডাকশন যেটা, সেটা কিন্তু আলটিমেটলি আমরা টাকায় পরিমাপ করলে সেটার নামই হয় কস্ট অফ প্রোডাকশন। তার মানে আমরা দেখলাম যে এখানে আসলে এই যে তিনটা কম্পোনেন্ট, এই তিনটা কম্পোনেন্ট হচ্ছে ইন্টারকানেক্টেড, অর্থাৎ কস্ট, এই ভলিউম, এবং আমরা জানি যে এই সেলস প্রাইস থেকে কস্ট অফ প্রোডাকশন টোটাল কস্ট বাদ দিলে সেখানে প্রফিট। তো তাহলে আমরা দেখলাম যে এই কম্পোনেন্ট গুলো আসলে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, একে অপরের উপর আমরা বলি যে ইন্টারডিপেন্ডেন্ট, একে অপরের উপর ডিপেন্ড করে। তো তার মানে আমাদের এই কম্পোনেন্ট গুলো তার মধ্যেকার রিলেশনশিপ আমাদের জানা খুব দরকার। যদি বিশেষত বলা হয় যে যদি আমরা বাজেট করতে চাই, যদি আমরা প্রফিট প্ল্যানিং করতে চাই, তাহলে এই তিনটা কম্পোনেন্টের রিলেশন আমাদের খুব ভালো মতো জানতে হবে। এবং বলা হয় যে সিবিপি অ্যানালাইসিস ম্যানেজমেন্টকে বলা হয় যে এই পাঁচটা ফ্যাক্টরের যে ইন্টারকানেকশন, এই পাঁচটা ফ্যাক্টর, এই পাঁচটা ভেরিয়েবলের উপরে আমরা বলি যে একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, এগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে বলা হয় যে ম্যানেজার তার আমরা যেটা বলি যে প্ল্যানিং অথবা বলি যে বাজেট করা যেটা, সেটা খুব সুন্দরভাবে করতে পারবে। তো সেই ফ্যাক্টর গুলো কি কি? একটা হচ্ছে সেলিং প্রাইস, আমি আগেই তিনটা বলেছি। আরেকটা আমরা বলছিলাম ভলিউম অফ সেলস বা সার্ভিসের ক্ষেত্রে আমরা বলে থাকি লেভেল অফ অ্যাক্টিভিটি। এরপর আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট মিক্স অফ সেলস। সেলস এর প্রোডাক্ট মিক্স থাকে, তিনটা প্রোডাক্ট যদি থাকে তাদের সেলস এর মিক্স থাকে যে কত পার্সেন্ট কোনটা টোটাল সেলস এর প্রোডাক্ট মিক্স থাকে। ধরেন স্নো আছে, পাউডার আছে, বা আরেকটা কোনো কম্পোনেন্ট আছে, তিনটা হয়তো কসমেটিক্স আছে, সেই তিনটা কসমেটিক্স এর পার্সেন্টেজ কত, বা তিন ধরনের আপনার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের পার্সেন্টেজ কত টোটালে 100%, সেইটা এটা সম্পর্কে আমাদের জানতে হবে। আরেকটা কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এই একটা ভেরিয়েবল, এই একটা কম্পোনেন্ট, সেটা জানতে হবে। আরেকটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। তো বলা হয় যে এইগুলোর মধ্যেকার যদি ইন্টারকানেকশন করতে পারি, আমরা ইন্টার রিলেশনশিপ যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে সেটার মাধ্যমে ম্যানেজমেন্টকে আমরা হেল্প করতে পারবো। ম্যানেজমেন্ট তার বলা হয় যে প্রফিট প্ল্যানিং বা বাজেটিং করতে পারবে। তো এই সিবিপি অ্যানালাইসিসকে আমরা সংক্ষেপে বা ব্রেক ইভেন অ্যানালাইসিসও বলতে পারি। তো ব্রেক ইভেন অ্যানালাইসিস যেটা বলছি, ব্রেক ইভেন অ্যানালাইসিস আর কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস আসলে এক না, এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। ব্রেক ইভেন অ্যানালাইসিস আমরা বলি ন্যারো সেন্সে ইউজ করতে পারি অথবা ব্রড সেন্সে ইউজ করতে পারি।
ন্যারো সেন্সে ব্রেক ইভেন অ্যানালাইসিস বলতে বুঝবো যে কত ইউনিট সেল করলে বা কত ডলারের সেল করলে আমার টোটাল রেভিনিউ আর টোটাল এক্সপেন্স সমান হবে। অর্থাৎ আমার বাঙালির মতো করে যদি বলি তাহলে টোটাল এক্সপেন্সটা টোটাল খরচটা উঠে আসবে। আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কত ইউনিট সেল করলে বা কত ডলারের সেল করলে বা কত টাকা সেল করলে আমাদের খরচটা উঠে আসবে। আমরা এইভাবে সহজে বুঝি বাঙালি। এটা যখন অ্যানালাইসিস করবো তখন ন্যারো সেন্সে সেটাকে বলছি ব্রেক ইভেন অ্যানালাইসিস। আর ব্রড সেন্সে যদি বলি সিপিপি অ্যানালাইসিস, সেক্ষেত্রে হলে সিপিপি অ্যানালাইসিস বলতে আমরা সেখানে বলতেছি যে ডিফারেন্ট লেভেলস অফ সেলস, সেলস লেভেল, যে সেলস 10,000 হলে কত, 15,000 হলে কত, 20,000 হলে কত, সেলস ভলিউম যদি চেঞ্জ হয়, এটা যদি ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, সেই ক্ষেত্রে আমাদের কস্ট, ভলিউম, প্রফিট, এখানে চেঞ্জটা কি হবে, অর্থাৎ কস্টে এবং বিশেষত প্রফিটে কি চেঞ্জ হবে, ব্রেক ইভেন পয়েন্টে কি চেঞ্জ হবে, এই জিনিসগুলো আমরা যদি আলোচনা করি, তো সেটা যদি অ্যানালাইসিস করি তাহলে সেটাকে বলি আমরা ব্রড সেন্সে ব্রেক ইভেন অ্যানালাইসিস করা। আমরা সবগুলোই করব, বাট আমরা যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করতে গেলে আমাদেরকে কিছু অ্যাজাম্পশন, আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে, আদারওয়াইজ আমরা আসলে কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিস এটা করতে পারবো না, এদের রিলেশনশিপ নিয়ে আলোচনা করতে পারবো না, অ্যাজিউম করতে হবে। সেই জিনিসগুলো কি, সেখানে অ্যাজিউম করতে হবে যে সবগুলো কস্টকে আমরা দুই ভাগে ভাগ করব বাই বিহেভিয়ার, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট। এবং সেই ক্ষেত্রে আমরা আগেও শিখেছি যে টোটাল ফিক্সড কস্ট ফিক্সড থাকবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটাও ফিক্সড থাকবে, আমরা এগুলো আগে থেকে শিখেছি, যেটা বাই বিহেভিয়ার এগুলো ফিক্সড থাকে। আর এখানে আরেকটা জিনিস আমাদেরকে ধরে নিতে হবে যে ইউনিট সেলস প্রাইস সেটাও ফিক্সড থাকবে। তিনটা জিনিস, শুধু তিনটাই না, আরেকটা জিনিস সেটা হচ্ছে সেলস মিক্স, চারটা জিনিস ফিক্সড থাকবে। কি কি বলছি, টোটাল ফিক্সড এক্সপেন্স, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট এবং সেলস মিক্স। আমি যে লাল কালি দিয়ে যেগুলো দেখালাম, এই চারটা জিনিস ধরে নিতে হবে যে এটা চেঞ্জ হবে না। যদি কিছু বলা না থাকে ধরে নিতে হবে এই চারটা জিনিস সেম থাকবে, ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখানে আরেকটা জিনিস ধরে রাখতে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ইনভেন্টরি থাকবে না, যত ইউনিট প্রডিউস করবে সবই সেল হবে। আমি আবারও বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। কোন একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে যত ইউনিট প্রডিউস হবে পুরোটা যদি সেল না হয়, তাহলে আমরা এই রিলেশনশিপ আলোচনা করতে পারবো না, ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করতে পারবো না। এই জন্য এই জিনিসটাও রাখতে হবে, কি বলছি, যে যত ইউনিট প্রডিউস করবে সব সেল হয়ে যাবে, অর্থাৎ কোনো, এই জন্য বলছিলেন স্টক, সেই স্টকে থাকবে না, কোনো ইনভেন্টরি থাকবে না। আর আরেকটা জিনিস যে আমাদেরকে ধরে নিতে হবে যে প্রোডাকশন এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি যা আছে সেটাও চেঞ্জ হবে না। তাহলে এটাও আগের মতো পাঁচটা ধরতে পারেন আপনারা, তাহলে সেই হিসাবে পাঁচটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, ইনভেন্টরিও কনস্ট্যান্ট থাকবে, সেটা বলতে পারেন কোনো চেঞ্জ হবে না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ভবিষ্যতেও ইনভেন্টরি থাকবে না, আর টোটাল ফিক্সড কস্ট, ইউনিট ভেরিয়েবল কস্ট, ইউনিট সেলস প্রাইস ফিক্স থাকবে। এই কয়েকটা জিনিস অঙ্ক করার সময় কাজে লাগবে, এটা মনে রাখবেন আপনারা। আশা করি এইটুকু আপনাদের খেয়াল থাকবে। এরপরে আমরা আলোচনা করব যে ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে। আমরা এর আগেই বলেছি ব্রেক ইভেন পয়েন্ট বলতে যে পয়েন্টকে বোঝাচ্ছি, পয়েন্ট বলতে এই সেলস এর পয়েন্ট। আপনারা মনে রাখবেন এটা কিসের পয়েন্ট, সেলস এর পয়েন্ট। যে সেলস এর পয়েন্ট ইউনিটেও হতে পারে, টাকাতেও হতে পারে, বা ইন্টারন্যাশনালি আমরা ডলারে বলতে পারি। তো সেই পয়েন্টটাকে বলতেছি, অর্থাৎ কত ইউনিট সেল করলে বা কত ডলারে সেল করলে রেভিনিউ আর এক্সপেন্স সমান হবে, অর্থাৎ কোনো লাভও হবে না, লসও হবে না। রেভিনিউ আর এক্সপেন্স যেখানে সমান, সেখানে আমরা জানি কোনো লাভও হয় না, লসও হয় না। তো তার মানে সহজভাবে বুঝলাম যে কত ইউনিট সেল করলে বা কত ডলারে সেল করলে লাভও হবে না, লস হবে না, অর্থাৎ খরচটা উঠে আসবে, অতিরিক্ত থাকবে না, খরচ উঠে আসার পরে আর ঘাটতি থাকবে না। এখন প্রশ্ন হলো যে এটা আমরা কিভাবে বের করবো যে কত ইউনিট সেল করলে আমার খরচটা উঠে আসবে। খুব ইম্পর্টেন্ট, এই যে টেকনিক বা অ্যাপ্রোচ বা সিস্টেম বা মেথড, এগুলো আমাদেরকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশনের বলা হয় যে টেকনিক বা অ্যাপ্রোচ বা মেথড, এটা অনেকগুলো আছে, তার মধ্যে মেইনলি আমরা বলতে পারি তিনটা। একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন টেকনিক বা অ্যাপ্রোচ বা মেথড যাই বলেন, আরেকটা হচ্ছে ইকুয়েশন টেকনিক, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল টেকনিক। তিনটা, একটা কন্ট্রিবিউশন মার্জিন টেকনিক, আরেকটা ইকুয়েশন টেকনিক, আর হচ্ছে গ্রাফিক্যাল টেকনিক। কেউ টেকনিক বলে, কেউ অ্যাপ্রোচ বলে, কেউ মেথড বলে, কেউ সিস্টেম বলে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে এগুলোর নাম দেয়। তো আসুন প্রথমটা আমরা আলোচনা করি, কন্ট্রিবিউশন মার্জিন টেকনিক। কন্ট্রিবিউশন মার্জিন বলতে বোঝায় যে সেলস থেকে যদি আমরা শুধুমাত্র ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিই, সেটাকে বলবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন। কি বলছি,
সেলস থেকে যদি শুধুমাত্র ভেরিয়েবল এক্সপেন্স যদি বাদ দিই, আমরা জানি সেলস থেকে সব ধরনের এক্সপেন্স বাদ দিলে আমরা ইনকাম পাবো, আমরা কিছুক্ষণ আগেও দেখলাম এগুলো। তো অন্যভাবে আমরা বলতে পারি যে কন্ট্রিবিউশন মার্জিন ইজ দ্য এক্সচেঞ্জ অফ সেলস ওভার ভেরিয়েবল এক্সপেন্সেস। ভেরিয়েবল এক্সপেন্সের উপরে যত টাকা, ভেরিয়েবল এক্সপেন্সকে তোলার পরে অতিরিক্ত যত টাকা থাকবে রেভিনিউ, সেটাকে আমরা বলছি কন্ট্রিবিউশন মার্জিন। এখন দেখি যে কন্ট্রিবিউশন মার্জিন টেকনিকে আমরা কি করি। যদি একটা উদাহরণ দেই তাহলে ভালো বুঝবেন। যে ধরুন একটা কোম্পানি 500 স্পিকার সেল করে কোন একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে, ধরলাম কোন এক মাসে 500টা স্পিকার, আমরা বলি মাইক, বাঙালি আমরা মাইক বললে ভালো বুঝি। তো 500 স্পিকার সেল করে, এক একটা স্পিকার সেল করে $500, 500 টাকা করে। এক একটা স্পিকার কত করে? 500 টাকা করে। 500টা স্পিকার সেল করে কোন এক মাসে। এক একটা স্পিকারের জন্য তাদের ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে $300, 300 টাকা, এবং সারা মাসে ফিক্সড কস্ট 80,000 টাকা। আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম, আপনাদের মনে আছে যে আমাদের এই তিনটা জিনিসই ফিক্স থাকবে। কি কি ফিক্স থাকবে? এটাও ফিক্স থাকবে, আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে এই জিনিসটা ফিক্স থাকবে, এই জিনিসটা ফিক্স থাকবে, এইটাও ফিক্স থাকবে। আমরা যখন এটা অ্যানালাইসিস করবো আমাদেরকে ধরে নিতে হবে এই তিনটা জিনিসের চেঞ্জ আসবে না যদি কিছু বলা না থাকে। অর্থাৎ ইউনিট সেলস প্রাইস, ইউনিট ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্সড কস্ট, এটা ফিক্স থাকবে। এবং আমরা নরমালি করব সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে, এটাও একটু মনে রাখবেন। এখানে আমাদের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে মাইক বা স্পিকার। আমরা বের করতে চাচ্ছি যে কত ইউনিট সেল করলে আমার এই এক্সপেন্সটা উঠে আসবে। একটু খেয়াল করে দেখুন। তো আমরা যদি টোটাল এবং পার ইউনিটে দেখাই, সবাই একটু খেয়াল করুন, এটা নোট পেয়ে যাবেন প্লিজ, বেশি লেখার দরকার নেই, মনের খাতায় লেখেন, সুবিধা হবে। তো আমরা যেটা করলাম এটাকে বলা হয় কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। আমরা এখানে যে 20,000 টাকা ইনকাম বের করেছি যেই ফরম্যাটে, এটাকে বলি আমরা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু নেট ইনকাম বের করেছিলাম, ওটাকে বলি আমরা অ্যাবজর্পশন কস্টিং টেকনিক অথবা বলি ট্রেডিশনাল। আপনাদের মনে আছে আমরা শেষ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছি, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস মার্জিন হয়েছিল, সেখান থেকে আমরা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিয়েছিলাম। সেখানেও কিন্তু আমরা নেট ইনকাম বের করেছিলাম 30,000, আপনাদের মনে আছে কিনা? নেট অপারেটিং ইনকাম বলেছিলাম। তো সে ওই যে টেকনিকে কিছুক্ষণ আগে করলাম, যে ফরম্যাটে করলাম, ওটার নাম হচ্ছে ট্রেডিশনাল ফরম্যাট, ওটা এক্সটার্নাল রিপোর্টিং এর সময় নরমালি আমরা করে থাকি। এখন যেটা করতেছি এটাকে বলা হয় কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, যেখানে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করে করি। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা যদি সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিই, শুধু ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেয়, তাহলে সেটার নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। আর এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড এক্সপেন্স বাদ দেয় তাহলে হবে নেট অপারেটিং ইনকাম। আমরা জানি এই সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স এবং ফিক্সড এক্সপেন্স সব ধরনের এক্সপেন্স বাদ দিলে তাহলে হয় ইনকাম। আমরা যদি শুধু ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিই তাহলে সেটার নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন, এটা একটু মনে রাখতে হবে। তো আমাদের সেলস একটু খেয়াল করে দেখুন, এক এক ইউনিট ছিল 500 টাকা। আমরা যেহেতু 500 স্পিকার সেল করেছি, স্বাভাবিকভাবে আমাদের টোটাল সেলস প্রাইস হবে কত? সেলস রেভিনিউ হবে 2,50,000 টাকা। আমাদের এক একটা স্পিকারের ভেরিয়েবল এক্সপেন্স ছিল 300 টাকা, এবং আমরা জানি এটা ফিক্সড। আমরা এর আগে শিখেছি ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিটে ফিক্সড। তাহলে 500টা স্পিকারের জন্য হবে 1.5 লাখ টাকা। তাহলে এই 2,50,000 সেলস রেভিনিউ থেকে শুধু ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন টোটাল হবে 1 লাখ। এক একটা স্পিকারে হবে 200 টাকা। এক একটা স্পিকার থেকে আমার কন্ট্রিবিউশন মার্জিন হবে 200 টাকা। আপনারা অনেক ব্যবসায়ী, শিক্ষিত ব্যবসায়ীকে শুনতে দেখবেন যে ভাই আমার যা দেখছেন, আমার কন্ট্রিবিউশন মার্জিন যা দেখছি, এ দিয়ে ব্যবসা করা আমার লাভ হবে না, কন্ট্রিবিউশন মার্জিনই ভাই যা হাতে তাতে আমার। উনি তো ফিক্সড কস্ট জানেন, কারণ এটা ফিক্সড। এখানে 500 জায়গায় 600 স্পিকার হলে 80,000 টাকা মাসে, এটা ফিক্সড, এটা তো উনি জানেনই। কাজেই উনি এই 1 লাখ দেখে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন, বা এক এক স্পিকারে যে 200 টাকা, এটা দেখে উনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ওনার প্রোডাকশনে যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না। এই জন্য অনেকে বলে যে ভাই আমি যা কন্ট্রিবিউশন মার্জিন দেখতেছি, আমার এবার এ মাসে আসলে প্রোডাকশন করাটা ঠিক হবে না। এগুলো কথা আপনারা যারা শিক্ষিত বা আপনারা ভবিষ্যতে বলা শুরু করবেন। একটু খেয়াল করে দেখুন, এখানে আমরা দেখছি যে ফিক্সড এক্সপেন্স 80,000, এতে দেখলাম তাদের অপারেটিং ইনকাম কত হয়? 20,000 টাকা।
আমরা এতটুকু বুঝতে পারতেছি যে 500টা স্পিকার সেল করলে খরচ তো উঠে আসে, এসে আরো অতিরিক্ত 20,000 টাকা থাকে। তার মানে 500টা স্পিকারে একটু কম সেল করলেও আমরা খরচটা উঠে আসবে। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট আমরা বের করতে চাচ্ছি। আমরা যেটা বের করতে চাচ্ছি সেখানে অপারেটিং ইনকাম কত? অপারেটিং ইনকাম 0। আমরা যেটা বের করতে চাচ্ছি সেখানে আমাদের অপারেটিং ইনকাম হবে 0। তো যদি এমন হয় যে ওই মাসে আর কোনো স্পিকার সেল করা হয়নি, একটা স্পিকার সেল করেছি আমরা, কয়টা স্পিকার? যদি একটা স্পিকার সেল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের লস হচ্ছে কত? একটা স্পিকার থেকে সেখানে লস হচ্ছে ৭৯,৮০০ টাকা। মানে একটা স্পিকার থেকে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত? 200। কিন্তু আমার ফিক্সড এক্সপেন্স কত? ৮০,০০০। সেখানে আমরা দেখতেছি একটা করলে ৭৯,৮০০ টাকা লস হয়। তো আমরা বুঝতেই পারতেছি আমাদের একটার চেয়ে বেশি বিক্রি করতে হবে আর 500টার চেয়ে কম হলেই হবে। আমরা আসলে এখানে টার্গেট যেটা, টার্গেট ঠিক না, বাট আমাদের এখানে ক্যালকুলেশনের টার্গেট সেটা হচ্ছে এখানে 0 করব। এখানে কত করব? 0 করব। আমরা বুঝতে পারতেছি আমার এটা যদি ৮০,০০০ হয়, একটু খেয়াল করুন সবাই, এইটা যদি ৮০,০০০ হয়, কারণ এটা তো ফিক্সড, তো কন্ট্রিবিউশন মার্জিন যদি ৮০,০০০ হয় তাহলে আমার এটা হবে কত? 0। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের ৮০,০০০ টাকা তুলতে হবে। কত টাকা তুলতে হবে? ৮০,০০০ টাকা। একটা স্পিকার থেকে তুলতে পারবো কত টাকা? ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে কত টাকা তুলতে পারবো? 200 টাকা। তো ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে 200 টাকা তুলতে পারবো একটা স্পিকার থেকে। তুলতে হবে কত? ৮০,০০০ টাকা। তাহলে আমরা যদি বলি যে ৮০,০০০ কে যদি 200 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কয়টা স্পিকার সেল করতে হবে? 40টা। 400টা। কয়টা? 400টা। ও 400, সরি 100। 400টা স্পিকার যদি সেল করি তাহলে খেয়াল করে দেখেন 400টা স্পিকার সেল করলেই কিন্তু আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ৮০,০০০ হয়ে যাবে। তো 40টা করলে কত হবে? এর আমরা 40 দিয়ে গুণ দেব, তখন কত হবে? কত হয় তখন? 2 লাখ। কত হবে? 2 লাখ। 2 লাখ, হ্যাঁ। একটা স্পিকার যদি 500 টাকা করে হয়, একটা স্পিকার যদি 300 টাকা ভেরিয়েবল এক্সপেন্স হয় তাহলে এখানে ভেরিয়েবল এক্সপেন্স কত হবে 400টা স্পিকারের জন্য? 1,20,000। কন্ট্রিবিউশন মার্জিন তখন কত হবে? কিছুক্ষণ আগে তো বলছি কত হবে? ৮০,০০০। ৮০,০০০। আর ফিক্সড এক্সপেন্স তো ৮০,০০০ ফিক্সড। তার মানে আমরা দেখলাম যে যেখানে কন্ট্রিবিউশন মার্জিন আর ফিক্সড এক্সপেন্স যেই লেভেলে সমান, কি কি বলছি? কন্ট্রিবিউশন মার্জিন এবং ফিক্সড এক্সপেন্স যেই সেলস লেভেলে সমান সেখানে আমাদের অপারেটিং ইনকাম 0 হবে, অর্থাৎ আমরা ব্রেক ইভেন পয়েন্টে চলে আসবো। কোথায় চলে আসবো? ব্রেক ইভেন পয়েন্টে। তার মানে এই 2 লাখ কি, এই 400টা স্পিকার এবং 2 লাখ, এটার নামই কি? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ 400টা স্পিকার সেল করলে অথবা 2 লাখ টাকার সেল করলে আমাদের খরচটা উঠে আসবে, কোনো লাভও হবে না, লস হবে না। আপনারা আবার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মতো বলেন না যে যেখানে লাভ আর লস সমান, এই কথা বলেন না। ভাইবাতে জিজ্ঞাসা করলে বলে স্যার যে পয়েন্টে লাভ আর লস সমান, এটা বলবেন না কিন্তু আপনারা। আপনারা কি বলবেন? যেখানে লাভও হয় না লস হয় না, যে পয়েন্টে, যে সেলস এর পয়েন্টে। এই কথা যেন খেয়াল থাকে। পয়েন্ট তো আপনার মাথার উপরে, ওইটাও পয়েন্ট, সবই পয়েন্ট, কিন্তু মনে রাখবেন এটা সেলস এর পয়েন্ট। এটা ভলিউমে হতে পারে আর একটা টাকায় হতে পারে। তো তাহলে দেখুন আমরা কন্ট্রিবিউশন ফরম্যাটে যা দেখলাম এটাকে কিন্তু আমরা সহজেই এখন কিন্তু ইকুয়েশনে নিয়ে যেতে পারবো। আমরা এখান থেকেই পাই, এখান থেকে ফর্মুলা ডেভেলপ করতে পারি। এগুলো আস্তে আস্তে দেখি। এখন যদি ইকুয়েশন টেকনিক দেখি, ওখান থেকে ইকুয়েশন টেকনিক ডেভেলপ করা যেত, যেহেতু স্লাইড আছে আমি স্লাইডেই দেখাই। তো ইকুয়েশন টেকনিকে আমরা কিন্তু আমাদের ইকুয়েশন টেকনিক কিন্তু আমরা জানি। ইকুয়েশনটা কি জানি? কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা সেলস থেকে কি বাদ দেবো বলছিলাম?
ভেরিয়েবল এক্সপেন্স আমরা কিছুক্ষণ আগে ভার্টিক্যালি দেখিয়েছিলাম। কিভাবে দেখিয়েছিলাম? কন্ট্রিবিউশন ফরম্যাটে ভার্টিক্যালি। এটাকে যদি আমরা হরাইজন্টালি এক্সপ্রেস করি তাহলে সেটাই হবে ইকুয়েশন। কিছুক্ষণ আগে কি করলাম? সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স এবং ফিক্সড এক্সপেন্স বাদ দিয়ে অপারেটিং ইনকাম বের করলাম। মনে থাকবার কথা আপনাদের। ভার্টিক্যালি দেখিয়েছিলাম এইভাবে, সেটা এখানে লিখলাম। এখানে সেলস রেভিনিউ বলতে কি বুঝছি? আমরা এখানে সেলস রেভিনিউ বলতে বুঝছি টোটালটা। আপনাদের মনে আছে এখানে সেলস রেভিনিউ বলতে 2 লাখ। এই 2 লাখকে কিভাবে পেলাম? আপনাদের মনে আছে 2 লাখকে কিভাবে পেলাম? আমরা 2 লাখকে পেলাম যে কত এক ইউনিটে কত ডলার কত টাকা করে সেল করেছি আর টোটাল কত ইউনিট সেল করেছি সেটা গুণ দিয়ে। কিছুক্ষণ আমাদের এটা ছিল 400, এটা ছিল 500, সেই 2 লাখ পেয়েছিলাম। মনে আছে কিনা আপনাদের? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা সেলস রেভিনিউ বলতে কত ইউনিট সেল করলাম এবং এক ইউনিট কত করে সেল করলাম সেটা গুণফল। ঠিক ভেরিয়েবল এক্সপেন্স বলতে কি বলছি? ভেরিয়েবল এক্সপেন্সও তাই, কত ইউনিট সেল করলাম আর এক ইউনিটের ভেরিয়েবল এক্সপেন্স কত। ভেরিয়েবল এক্সপেন্স কত, অর্থাৎ ইউনিট ভেরিয়েবল এক্সপেন্সের সাথে সেলস ভলিউম আমরা গুণ করব। আর ফিক্সড এক্সপেন্স তো ফিক্সড এক্সপেন্স, এটা তো ফিক্সড এক্সপেন্স টোটালি ফিক্সডই থাকবে। আর 80,000 আমরা টাকা। যখন ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করব তখন প্রফিট কত ধরবো? 0 স্যার। 0। তো ধরুন আমরা তো জানি না যে কত ইউনিট সেল করলে প্রফিট 0 হবে। আমরা ধরে নিলাম যে n ইউনিট সেল করলে 0 হবে। প্রফিট 0 হবে। n ইউনিট। n ইউনিট। আচ্ছা, সেই n ইউনিটটা ধরে নিলাম আমরা। তো n ইউনিট যদি ধরে নেই তাহলে কি রকম দাঁড়ায় একটু খেয়াল করুন। দেখেন এইভাবে লেখা যায় কিনা। সেলস কি হবে তাহলে? এক ইউনিট 500 টাকা করে, তাহলে n ইউনিট যদি সেল করি তাহলে 500 n। এক ইউনিটে যদি ভেরিয়েবল এক্সপেন্স যদি 300 টাকা হয় তাহলে n ইউনিটের কত হবে? n টাইমস, মানে n দিয়ে গুণ দেব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ফিক্সড এক্সপেন্স দেওয়া ছিল 80,000 আর ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে প্রফিট বা অপারেটিং ইনকাম কত হবে? 0। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি 500 কি বলছি, 300 কি, 800 কি, বুঝা যায় না? জি স্যার, ইনশাআল্লাহ বুঝতে আচ্ছা, পারছি এখানে স্যার। দেওয়া আছে, তাহলে একটু পড়ে দেখেন। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে লাস্টে দেখেন এরকম আসে, কত আসে? 200 n ইকুয়াল টু 80,000। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি এখান স্যার। থেকে আমরা n এর মান পাবো। কি পাবো? n এর মান। n এর মান পাবো। কত আসলো? 400 স্পিকারস। 400 স্পিকারস। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা লাস্টে যে এই এনটা বের করেছি, এই এনটাকে আমরা কি ধরে নিয়েছিলাম? ব্রেক ইভেন পয়েন্ট পয়েন্ট স্যার। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। আমরা বলছিলাম এন ইউনিট সেল করলে প্রফিট 0 হবে বা ব্রেক ইভেন পয়েন্টে চলে যাব। এর অর্থই হচ্ছে যে এই এনটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে। ব্রেক ইভেন পয়েন্ট আমি আগেই বলেছি আমরা ইউনিটেও দেখাবো, টাকাতেও দেখাবো, দুটাতে দেখাতে পারি, দুটাতে বের করি, দুটাই ব্রেক ইভেন পয়েন্ট। একটা জিনিস লাস্টে দেখেন তো, এই যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এটা কিভাবে পেয়েছি? এই যে এটা ফর্মুলা আসছে না? জি স্যার। এখানে দেখেন ডিনোমিনেটর নিউমারেটর বের হয়ে গেছে। দেখেন এখানে কি করেছে আসলে, কি ফর্মুলা কি লিখতে পারি তাহলে আমরা? এটা নামে, এটা মানে তো ব্রেক ইভেন পয়েন্ট। এর অর্থ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। এর অর্থ কি? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। তো কিভাবে বের করছি? 80,000 কি? ফিক্সড এক্সপেন্স। আর এই 200 এটা কি? ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা ডেভেলপ করলাম। কি ডেভেলপ করতে পারলাম? ফর্মুলা ডেভেলপ করলাম। ফর্মুলা। অনেক সময় এমনও বলা থাকে যে ফর্মুলা মেথড। কি বলা থাকে? ফর্মুলা মেথডে করতে হবে। তখন আমরা সরাসরি ফর্মুলা, কিছু বলা না থাকলে আমরা ফর্মুলা ইউজ করব। বাট ফর্মুলাটা আমরা কিভাবে ডেভেলপ করলাম সেই জিনিসটা দেখালাম, ইকুয়েশন। ক্লিয়ার? জি স্যার। আপনাদের মনে আছে আমরা ওই জায়গায় বলছিলাম যে আমাদের তুলতে হবে কত টাকা? 80,000 টাকা স্যার। 80,000। আর বলছিলাম এক ইউনিটে তুলতে পারতেছি কত? 200 টাকা। 200। মনে আছে কিনা? জি স্যার। হ্যাঁ, তো ওই 80,000 এর নামই কি ছিল? ফিক্সড এটাও আমাদের জানা ছিল
এটাও জানা এই ছিল, যে 200 এটাও আমাদের জানা ছিল, জানা ছিল। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি টাকায় বের করতে চাই, এটা তো বের করলাম ইউনিটে, এটা কিসে বের করলাম? ইউনিট। ইউনিটে। আমরা যদি টাকায় বের করতে চাই তাহলে কি করা যায়? ইকুয়েশন, অনেক সময় বলা থাকে যে ইকুয়েশন ইউজ করে ইউনিটেও বের করতে হবে, টাকায় বের করতে হবে। তো আমরা ধরে নিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা হচ্ছে এস, কত ধরে নিলাম? Yes. এস। এস। এই এস মানে কিন্তু 500 এন, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম মনে আছে? এস জি, বলতে স্যার। পুরোটা, এস বলতে 509. পুরোটা, যেটার উত্তর আমরা আগে বের পুরোটা। করেছিলাম 2 লাখ, সেটা মিন করতেছি। তো তাহলে আমরা যদি ইকুয়েশনে ফেলি তাহলে কি আসে দেখেন, সেলস রেভিনিউ মানে এস, সেলস রেভিনিউ মানে কত? Yes. এস। আর ভেরিয়েবল এক্সপেন্স, আপনাদের মনে আছে যে ভেরিয়েবল এক্সপেন্স একটা শব্দ এখানে শিখবেন, ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ। আমরা আগে শিখেছিলাম ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ, ভেরিয়েবল এক্সপেন্সের যে রেট সেটা। তো এই পার্সেন্টেজটা আমরা যদি বের করে নেই কার উপরে করব? সেলসের উপরে। কার উপরে? সেলস সেলসের এর উপরে। পার্সন। আপনাদের মনে আছে আর এক এক ইউনিট সেল করেছিলাম কত করে? 500 টাকা স্যার, 500 300 500। 300 টাকা 60%। আর আমাদের ইয়ে ছিল কত? ভেরিয়েবল এক্সপেন্স ছিল 300 টাকা 300 টাকা। তার মানে আসলে ভেরিয়েবল এক্সপেন্স সেলসের কত পার্সেন্ট ছিল? 60%। 60%। তো আমার সেল যদি এস হয়, এস টাকা হয়, তাহলে তার 60% কি হবে? ভেরিয়েবল ভেরিয়েবল এক্সপেন্স স্যার। এক্সপেন্স এস গুণন 60%, বুঝেননি? জি স্যার, বুঝতে পেরেছি। সেটাকে লিখছে এইভাবে। আর আমাদের ফিক্সড এক্সপেন্স তো 80,000 আছেই। এখন যদি ক্যালকুলেশন করি দেখেন তাহলে লাস্টে এরকম আসে, বোঝা যায় না কত আসে? 0.40। 0.40 এস। 1s থেকে 0.60s, 100% থেকে 60% বাদ দিলে কত হয়? 40%। এখন আমরা এস এর একটা মান পাবো, কত পেলাম দেখান তো এখানে? 20,000. 2 লাখ। 20,000 না, 2 লাখ। 2 লাখ। লাস্টে একটা ফর্মুলা পেলাম, দেখেন তো কি পেলাম? এস সমান সমান স্যার এক্সপেন্স, টোটাল এস এক্সপেন্স। মানে কি? এস মানে জি ব্রেক স্যার, ইভেন পয়েন্ট টাকা। টাকা স্যার, এস মানে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। টাকা। তার ফর্মুলা তাহলে কি পেয়ে গেলাম? ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড। ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই, ওটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন পার্সেন্টেজ। 40% কিসের পার্সেন্টেজ? শেষ থেকে ভেরিয়েবল কন্ট্রিবিউশন এক্সপেন্স বাদ মার্জিন। দিলে কি হয়? কন্ট্রিবিউশন মার্জিন না? জি স্যার। কন্ট্রিবিউশন মার্জিন পার্সেন্টেজ, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে আমরা সেলস এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও টাকার ক্ষেত্রে, আর ইউনিটের ক্ষেত্রে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, এটা একটু খেয়াল রাখবেন। অথবা আমরা যদি কিছু বলা না থাকে, যখন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট পাবো, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যখন পাবো, ইউনিট পেলে সেখানে ইউনিট সেলস প্রাইস দিয়ে গুণ দিলেও হয়ে যাবে। কি কথা বলেছি? আমরা যখন এরকম ইউনিট পাবো তখন যদি আমরা ইউনিট সেলস প্রাইস দিয়ে গুণ দিই তাহলে আমরা কি পাবো? ব্রেক ইভেন পয়েন্ট টাকা পাবো। টাকা পাবো। এক একটা স্পিকার কত করে ছিল? 500. 500. টাকা 500 500 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখলাম কন্ট্রিবিউশন মার্জিন টেকনিকও দেখলাম, ইকুয়েশন টেকনিকও দেখলাম। আমাদের কিছু বলা না থাকলে আমরা এই ফর্মুলা মেথড বা ইকুয়েশন টেকনিকেই করব। অনেক সময় কন্ট্রিবিউশন ফরম্যাটে করতে বলা হবে, তখন আমরা ওইভাবে করব। জাস্ট ভার্টিক্যালি করলেই হয়, এই ইকুয়েশনটাকে ভার্টিক্যালি লিখলেই সেটা হয়ে যায় কন্ট্রিবিউশন ফরম্যাট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিছুক্ষণ আগে বলছিলাম কিভাবে বের করছি, আপনাদের মনে আছে? কন্ট্রিবিউশন মার্জিন অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস। আপনারা এখানে একটা জিনিস মনে রাখবেন যে ভেরিয়েবল এক্সপেন্স পার্সেন্টেজ, কন্ট্রিবিউশন মার্জিন পার্সেন্টেজ অথবা মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ, যেটারই পার্সেন্টেজ বা রেশিও বের করতে বলা হোক, সবগুলো আমরা কিসের উপরে করব? Sales এর Sales উপর. এর উপরে। সেলস এর উপরে করব। এবং মনে রাখবেন সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেই, ভেরিয়েবল এক্সপেন্স যদি 60% হয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত পার্সেন্ট হলো? 40% স্যার। 40%. 40%, কারণ 100% থেকে তো এটা বাদ দিচ্ছি।
এভাবেও মনে রাখবেন, হ্যাঁ। ভালো মতো বুঝতে পারলে যে কোনো ভাবে করা যায়। শুধু মনে রাখতে হবে কি দেওয়া আছে আর কি দেওয়া নেই, বাকিটা বের করতে হবে। এই ধরনের অঙ্ক আসবে। ইকুয়েশন গুলো খুব স্যার ইন্টারেস্টিং। তো আমরা কিছুক্ষণ আগে যেমন ভেরিয়েবল এক্সপেন্স বের করেছিলাম 60%, 300 কে 500 বাদ দিয়ে, এখানে আমরা 200 কে 500 কে বাদ দিয়েও এভাবে বের করতে পারি 40%। আমাদের ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ছিল 200, ইউনিট সেলস প্রাইস ছিল 500। তো ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন এজ এ পার্সেন্টেজ অফ সেলস সেটা 40%। যেভাবে বের করেন করা যাবে। এটাও একটা জি ফর্মুলা। স্যার। এটা আমরা টোটালেও করতে পারি, পার ইউনিটে করতে পারি, পার্সেন্টেজ সেম আসবে। এরপর আরেকটা ফর্মুলাও আছে এখানে, এটাও আমরা বের করতে পারি। প্রফিট কিভাবে বের করতে পারি? যে সেলস এর উপরে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি অ্যাপ্লাই করি তাহলে সেখানে কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন ফিগার পাবো, অ্যাবসলিউট অ্যামাউন্টে পাবো। তার থেকে আমরা জানি যদি ফিক্সড এক্সপেন্স বাদ দেই তাহলে কি পাই? অপারেটিং ইনকাম বা প্রফিট। এটা আমরা জানি, সেটা বলা হচ্ছে যে এইভাবে করা যায় প্রফিট বের করা। এরপর আমরা যদি গ্রাফে একটু দেখি, তো ভালো মতো বুঝে নেবেন গ্রাফটা। এটাকে আমরা বলি সিবিপি গ্রাফ, কেউ কেউ বলে ব্রেক ইভেন চার্ট। কি বলে? ব্রেক ইভেন চার্ট। তো আমরা এর আগে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট যখন আলোচনা করি, আপনাদের মনে আছে বলেছিলাম যে বিয়ের আগে বিয়ের পরে ও যেদিকে যায় ও সেদিকে যায়। জানি না মনে আছে কিনা, এই ধরনের কথাবার্তা বলা হয়েছিল কিছু বিয়ের আগে কিছু পরে রিলেশন। তো আমরা সেই ক্ষেত্রে আসলে এভাবে হরাইজন্টালি ভার্টিক্যালি দেখিয়েছিলাম গ্রাফে, যদি মনে থাকে আর কি। আমার মনে আছে যে দেখিয়েছিলাম, এবং মনে আছে যে এদিকে দেখিয়েছিলাম লেভেল অফ অ্যাক্টিভিটি অথবা ভলিউম অফ প্রোডাকশন, আর এদিকে দেখিয়েছিলাম কস্ট। তো এদিকে কস্ট দেখিয়েছিলাম আর এদিকে দেখিয়েছিলাম লেভেল অফ অ্যাক্টিভিটি অথবা ভলিউম অফ প্রোডাকশন। আমাদের এখানে ভলিউম অফ প্রোডাকশন বলতে এখানে ভলিউম অফ স্পিকার, নাম্বার অফ স্পিকার। এখানে আমাদের কি আছে? নাম্বার অফ স্পিকার। আর এদিকে আমরা বলছি কস্ট এবং সেলস। আপনাদের মনে আছে আমাদের কস্ট এবং সেলস যেখানে ইন্টারসেক্ট করবে যে পয়েন্টে, সেটার নামই ব্রেক ইভেন পয়েন্ট। যেখানে কস্ট এবং সেলস, যেখানে রেভিনিউ এবং এক্সপেন্স সমান হবে। এই যে এই লাইনের যে জায়গায় ইন্টারসেক্ট করবে এই দুটা জিনিস, রেভিনিউ এবং এক্সপেন্স, সেটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলবো ইউনিটে, এই লাইনে, তাই না? আর এই লাইনে যেখানে করবে সেখানে বলবো ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তো সবাই ভালো মতো বুঝে নেবেন। যখন আমরা এক ইউনিটও বিক্রি করতে পারবো না তখন আমাদের ফিক্সড এক্সপেন্স কত? 80,000। 80,000 স্যার। যখন 100 ইউনিট করব তখনও 80,000। 80,000। যখন 200 ইউনিট করব তখনও 80,000। যখন 300 ইউনিট তখনও 80,000। যখন 400 ইউনিট করব তখনও 80,000। আপনাদের মনে আছে ওই কোম্পানি 500 ইউনিট করেছিল, তখনও তার ফিক্সড এক্সপেন্স কত ছিল? 80,000। আমরা যদি এই লাইনটা যদি টানি তাহলে সেই লাইনটার নাম কি লাইন হবে? ফিক্সড এক্সপেন্স। কিসের লাইন হবে? ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্সের লাইন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আপনারা খেয়াল করেন, আমি যখন 1 ইউনিটও সেল করতে পারবো না তখন আমার ভেরিয়েবল এক্সপেন্স কত? 0 স্যার। 0। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যখন 100 ইউনিট করব তখন ভেরিয়েবল এক্সপেন্স কত? 100। 100 গুণ 300 স্যার। 100 গুণন 300, তার মানে কত হবে? 300। ধরেন 30,000 স্যার। 30,000। 30,000। কত বলছি? 30,000। 30,000। ঠিক একইভাবে যখন 200 ইউনিট করব তখন কত? 60,000। 60,000। এটা তো বুঝেন। জি একটা স্যার। জিনিস বলেন তো, যে যখন 100 ইউনিট করবেন তখন আপনারা বলছেন ভেরিয়েবল কত? 30। 30,000। ফিক্সড কত? 80,000। ফিক্সড 80। 80,000 স্যার। 80,000। টোটাল কত হবে? 1,10,000 হবে। 1 লাখ। 80 আর 30 যোগ হবে স্যার। 1,10,000। 1,10,000। তার মানে 1,10,000। 10,000। তাহলে এটা কি বলছি? এই পয়েন্টটা কিসের? টোটাল এক্সপেন্সের। এটা কিসের পয়েন্ট বলছি? টোটাল টোটাল এক্সপেন্স। আমি যদি 400 কথা বলি, একটু খেয়াল করেন, যখন 400 করব তখন ভেরিয়েবল কত? ভেরিয়েবলটা তখন হবে স্যার 120। 1,20,000। 1,20,000। তাহলে 1,20,000 আর এই 80 টোটাল কত হবে? 2 লক্ষ স্যার। 2 লাখ। 2 লাখ। এই যে দেখেন বাম পাশে 2 লাখ। বোঝা যায় কিনা? জি স্যার, একদম ক্লিয়ার। আমরা এই যে লাইনটা টানতেছি এই
ফিক্সড 80,000 আর এই 0 যোগ করলে কত হয়? 80,000। তাহলে টোটাল লাইনটা আমার শুরু হবে কোথা থেকে? 80 থেকে 80,000 এখান থেকে। থেকে 80,000 থেকে। তাহলে আমি যদি এইভাবে লাইনটা টানি তাহলে ব্রেক সেই ইভেন পয়েন্ট লাইনটার থেকে নাম কি হবে? টোটাল এক্সপেন্স Total লাইন। expense. expenses. টোটাল এক্সপেন্স লাইন। এতটুকু বোঝা যায় কিনা? Yes, sir. ওকে জি বোঝা যায়? জি স্যার টোটাল এক্সপেন্স লাইন আছে। যখন আমি সেল করব একটাও না, তখন আমার রেভিনিউ কত? 0, sir. 0 0। যখন 400টা স্পিকার সেল করব তখন 1 এখানে, lakh sir. 20. 2 লাখ। আর 5-এ 2 লাখ। 2 লক্ষতে চলে আসবে 2 লক্ষ। যখন আমরা 500টা করব তখন কত? 2.5 লাখ। 2.5 লক্ষ 2.5 লক্ষ 2.5 লক্ষ। এই যে বাম দিকে তাকাবেন, 2.5 লক্ষ। তাহলে আমি যদি এই লাইনটা টানি, এটা আমার কিসের লাইন যাচ্ছে? টোটাল Total সেলস। expenses. প্রফিট টোটাল রেভিনিউ লাইন, টোটাল সেলস এর লাইন। জি স্যার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার আচ্ছা, তাহলে আমার এই টোটাল সেলস লাইন আর টোটাল এক্সপেন্স লাইন যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টের নাম কি? ব্রেক Break ইভেন even পয়েন্ট। point. ইভেন লাইন এই পয়েন্টে আমরা ইউনিটে দেখতেছি কত? 400 400 200. 400। 400 আর টাকায় কত? 2 লাখ। 2 লক্ষ 2 লক্ষ 2 lakhs, sir. 2 লক্ষ এতটুকু তো ক্লিয়ার? Yes. জি আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন খেয়াল করে দেখুন, আমরা জানি যে এই ব্রেক ইভেন পয়েন্ট যেটা আছে, এই ব্রেক ইভেন পয়েন্টের নিচে আমাদের কি থাকে? লস। লস এরিয়া এরিয়া। কিসের জন্য লস? কারণ এখানে আমাদের রেভিনিউ কম আর টোটাল এক্সপেন্স বেশি বেশি। আর ব্রেক ইভেন পয়েন্টের পরে থেকে আমাদের কি হয় শুরু হয়? লাভ প্রফিট হতে এরিয়া থাকে, sir. লাভ প্রফিট শুরু হয়ে যায় আমরা এই লাইন দেখলেও বুঝতে পারি, আবার টোটাল জি, যদি স্যার। ক্যালকুলেশন করি তাহলেও বুঝতে পারবো। তাহলে আমরা দেখলাম যে ব্রেক ইভেন পয়েন্টের পরে থেকে আসলে আমাদের আস্তে আস্তে কি হয়? লাভ হয়। প্রফিট এরিয়া স্যার শুরু sir. এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই যে ব্রেক ইভেন পয়েন্টে আপনার দেখেন টোটাল এক্সপেন্স লাইন এবং টোটাল রেভিনিউ লাইন, টোটাল সেলস লাইন, টোটাল এক্সপেন্স লাইন ইন্টারসেকশনের মাধ্যমে এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে। Yes. কি সৃষ্টি হয়েছে? Angle. Angle. একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে। এই অ্যাঙ্গেলের নাম কি? Angle of incidence, sir. অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখানেও একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, এই অ্যাঙ্গেলের নামও Angle of অ্যাঙ্গেল incidence. অফ Angle of incidence. ইনসিডেন্স এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স একটা অর্গানাইজেশনের প্রফিট আর্নিং ক্যাপাসিটি দেখায়। কি দেখায়? Profit earning রানিং capacity. কবে প্রফিট আর্নিং ক্যাপাসিটি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত ডিগ্রি বাড়বে, Profit earning, sir, ততটাই বাড়বে, প্রফিট sir. আর্নিং ক্যাপাসিটি তার তত বাড়বে, sir. বাড়বে। ক্লিয়ার? Yes, sir. এখানে স্যার, আরেকটা জিনিস দেখেন, স্যার আরেকটু স্যার আমরা এখানে বলছি টোটাল সেলস লাইন এবং টোটাল এক্সপেন্স লাইন ইন্টারসেকশনের মাধ্যমে এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করতে, সেই অ্যাঙ্গেলের নাম কি? Angle Angle of of incidence. এবার অ্যাঙ্গেল clear অফ ভাবে ইনসিডেন্স। এইটা এবার বুঝতে যত পারছি, স্যার। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত বড় হবে, এদিকে যত বড় Profit হবে area তার তত প্রফিট বড় তত হবে, বেশি। sir. এখানে বলতেছি যত বড় হবে তত তার লস হ্যাঁ বেশি। স্যার ক্লিয়ার বেশি। স্যার মানে কোনটা যত বড় দেখাবে এটা দিয়ে তার প্রফিট আর্নিং ক্যাপাসিটি দেখায়। এটা যত বড় হবে এদিকে তাহলে তার প্রফিট প্রফিট তত রানিং ক্যাপাসিটি বেশি বেশি হবে। বেশি হবে স্যার কে কি জিজ্ঞাসা করছিলেন জানি না, বুঝতে পারছেন কিনা? বুঝতে এখানে পারছি আরেকটা স্যার জিনিস ক্লিয়ার স্যার দেখেন যে আমরা এই যে ব্রেক ইভেনে বুঝছিলাম 2 লাখ টাকায়। কত টাকায়? 2 lakhs, sir. 2 লক্ষ 2 লাখ টাকায়। অ্যাকচুয়ালি সেল করেছিলাম কত লাখ টাকা? 2 আড়াই lakh লক্ষ। 2 লাখ 50,000. টাকা 2.5 লক্ষ টাকা। তো বলা হচ্ছে যে আমার খরচটা উঠে আসার পর অতিরিক্ত যত টাকার সেল করব, এটাকে এই যে মার্জিন, এই যে তফাৎ, এটাকে আমরা বলি মার্জিন অফ সেফটি। Margin of safety, sir. কি নাম বলি? মার্জিন অফ Safety. সেফটি মার্জিন Safety. বলতে তফাৎ। কিসের তফাৎ দেখলাম তাহলে আমরা এখানে? অ্যাকচুয়াল সেলস আর ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন পয়েন্ট। কি দেখলাম? অ্যাকচুয়াল স্যার। সেলস আর সেল এবং ব্রেক Break ইভেন even, sir. ব্রেক ইভেন Break পয়েন্ট even sales। আপনারা যদি মুখস্থ করেন যে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস মানে মার্জিন অফ সেফটি, তাহলে ভুলে যাবেন। বাঙালি হিসেবে মনে রাখতে হবে যে আমার খরচটা উঠে আসার পরে অতিরিক্ত যত টাকা সেল করব, তো খরচটা সেটা উঠে হচ্ছে আসছে কত মার্জিন অফ টাকায়? সেফটি 2 লাখ 2 টাকায়। লক্ষ আর অতিরিক্ত সেল করছি কত? আড়াই লক্ষ আরো 50,000 2.5 লক্ষ স্যার সেল করছি মানে অতিরিক্ত কত সেল করছি তাহলে? 50,000, sir. 50,000 মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি। আপনাদের কি মনে হয় যে 50,000ই লাভ? আমার মোবাইলে চার্জ নেই স্যার। আপনাদের কি মনে হয় যে 50,000ই লাভ? না না এই না, স্যার। 50,000ই লাভ না। মার্জিন অফ সেফটি শুধু তো লাভ তো এটা তো বেশি শুধু বলছি গুডস থেকে, তো এর থেকে আমরা এক্সপেন্স বাদ দেবো না? হ্যাঁ স্যার জি অতিরিক্ত 50,000 টাকার মাল সেল করছেন, এর মধ্যে খরচ নেই আর না? অতিরিক্ত 50,000 টাকায় সেল আছে স্যার আছে আছে, তাহলে এটা কিন্তু লাভ আর মার্জিন অফ সেফটি কিন্তু এক না, মনে থাকে যেন, বুঝে পড়বেন। কোশ্চিন আমার এরকমই থাকে। এই মার্জিন অফ সেফটি একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা উইকনেস ইন্ডিকেট করে। কি কি করে?
Strength or weakness. Economical strength and weakness. মার্জিন অফ সেফটি যত বেশি হবে ওই অর্গানাইজেশন ফাইনান্সিয়ালি তত স্ট্রং। Strong হবে স্যার। নরমালি ধরে নেব ওই অর্গানাইজেশন ফাইনান্সিয়ালি তত বেশি ভালো। স্ট্রং। তাহলে আমরা মার্জিন অফ সেফটি বুঝছি নাকি? জি স্যার। এখন মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ কিভাবে পাবো? এই মার্জিন অফ সেফটিরই যদি পার্সেন্টেজ করি, মার্জিন অফ সেফটি কত টাকা? 50,000 50,000 স্যার। 50,000। এটা কিসের উপর ক্যালকুলেশন করতে বলছিলাম? সেলস এর উপরে। সেলস এর উপর। Sales. কোন সেলস? অ্যাকচুয়াল সেলস। Actual কোন sales. সেলস? Actual অ্যাকচুয়াল sales. সেলস। তাহলে 50,000 কে কি দিয়ে ভাগ দেব? 2 লক্ষ 2,50,000। 50 তাহলে সেটার নাম হবে কি? মার্জিন অফ সেফটি রেশিও অথবা Percentage. পার্সেন্টেজ। percentage. আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আসলে তো আমাদের জিরোটা আর্ন করা তো টার্গেট না। টার্গেট কি ব্রেক ইভেনে পৌঁছা? না না, ব্রেক ইভেনে profit পৌঁছা হলে করা। নজরুল সাহেবরা 9টা 10টা পর্যন্ত অফিস করতেন না, এখানে বসেও অফিস করতেন না। আবার বলতেও পারতেন না যে স্যার সবই দরকার কিন্তু সময় পাচ্ছি না। আসলে একটা টার্গেট প্রফিট থাকে। এই টার্গেট প্রফিট থাকে বললেই অর্গানাইজেশনের টার্গেট সেলস থাকে, তাদের একটা রিকোয়ার্ড সেলস থাকে, তাদের টার্গেট সেলস থাকে। এই রিকোয়ার্ড সেলসটাই যারা সেলস ম্যানেজার, টেরিটরি ম্যানেজার, জোনাল ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ তাদের মধ্যে অ্যালোকেশন হয়ে যায়। একটা জোনে টোটাল ইয়েতে কি হয়ে যায়, এভাবে অ্যালোকেশন হয় যে তোমার টার্গেট এত, তুমি এত ইউনিট সেল করবে, তুমি এত পিস সেল করবে, বলে না এরকম? Yes sir. আমরা সেই জিনিস দেখবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করেন। তো আমরা যে টার্গেট প্রফিটের কথা বলছি সেই টার্গেট প্রফিটটা মনে রাখবেন ট্যাক্স বাদ দেওয়ার আগে। কি কথা বলছি সেটা? ট্যাক্স বাদ দেওয়ার Before tax. ট্যাক্স বাদ দেওয়ার আগে আগে। আগে। তো আমরা কিছুক্ষণ আগে যে অঙ্ক করেছিলাম সেখানে ছিল যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, মানে কত ইউনিট সেল করলে খরচটা উঠে আসবে। আর এখন কি বলবো? খরচ প্লাস টার্গেট প্রফিট। কি বলবো? খরচ প্লাস খরচ প্লাস টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট পুরোটা। ওখানে বলছিলাম শুধু 80,000, আর এখানে বলবো যে না আমার প্রফিট সহ। টোটাল প্রফিট সহ। ঠিক আছে? আগে টার্গেট প্রফিট কত ছিল? 0। সেখানে Zero, ব্রেক ইভেন zero. সময় টার্গেট প্রফিট কি ছিল? জিরো। 0। এই জন্য আমরা এটা লিখিনি। কেউ যদি মনে হচ্ছে আমি এটা সহ লিখবো, তাও একই কথা। টার্গেটের প্রফিটের জায়গায় কত লিখতেন? জিরো লিখতাম। 0 লিখতেন, একই কথা। তো এই জায়গায় আমরা ব্রেক ইভেন পয়েন্ট না লিখে কি লিখবো? টার্গেট সেলস। কি লিখবো? Target sales. টার্গেট সেলস অথবা ডিজায়ার সেলস অথবা রিকোয়ার্ড সেলস। তিনটা কথা বলছি। কি বলছি? Target টার্গেট টার্গেট সেলস, সেলস, desired sales, required ডিজায়ার sales. সেলস, রিকোয়ার্ড সেলস। অথবা বেশি কথা লিখলে কি লিখতে হয়? ইউনিট সোল ইউনিট সোল্ড টু আর্ন দ্য টার্গেট প্রফিট। 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 oh sir পুরাটা ঠিক আছে? লিখলাম। তো এখানে আমরা শুধু কি করব? টার্গেট প্রফিটটা যোগ করে দেব এবং এই প্রফিটটা মনে রাখবেন ট্যাক্স বাদ দেওয়ার আগে। আগে। আমরা যে অঙ্কটা করতেছিলাম এই অর্গানাইজেশনের টার্গেট প্রফিট যদি 1 লাখ হয়, কত হয়? 1 লাখ। টার্গেট প্রফিট ট্যাক্স বাদ দেওয়ার আগে যদি 1 লাখ হয় তাহলে কতটা স্পিকার সেল করতে হবে? আমরা বুঝতেই পারতেছি 80,000 টাকা তুলতে 400টা স্পিকার, আরো 1 লাখ তুলতে গেলে স্বাভাবিকভাবে 400টার বেশি। তো আসলে কয়টা স্পিকার ক্যালকুলেশন করে দেখলাম? 900 900টা স্পিকার। কারণ আমরা জানি একটা স্পিকারে আমরা তুলতে পারি কত? 200 200 টাকা। contribution 500 টাকায় margin. সেল করি, 200-300 টাকা ভেরিয়েবল এক্সপেন্স। মনে আছে না? জি স্যার। জি। আচ্ছা, তো এই 900টা স্পিকার। তো এইটা বলছি বিফোর ট্যাক্স। যদি আফটার ট্যাক্স দেওয়া থাকে তাহলে কি করব? আমাদের ট্যাক্স যদি এই টার্গেট প্রফিটটা যদি ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা সেটা যদি দেওয়া থাকে তাহলে কি করব? তাহলে ট্যাক্সটাও যোগ করে নেব ওটা। বিফোর ট্যাক্সে করতে হবে। আমাদের বিফোর ট্যাক্সে বের করে নিতে হবে। কিসে বের করে নিতে হবে? বিফোর ট্যাক্সে। বিফোর ট্যাক্স। আপনাদেরকে আমি ঠিক স্টপ করতে পারতেছি না এখন ভিডিওটা আপাতত। তো সবাই খেয়াল করেন, আমরা বলছিলাম ট্যাক্স রেট কত? 40%। হুম। তো ট্যাক্স রেট 40% এর অর্থ কি? আমার 100 টাকায় ট্যাক্স দেব কত? 40 টাকা। 40 টাকা। 40 টাকা। তাহলে 100 টাকায় ট্যাক্স 40 টাকা দিলে ট্যাক্স বাদ দেওয়ার পরে আমার ইনকাম কত? এই 100 টাকা তো ইনকাম। 40 টাকা টাকা। ট্যাক্স বাদ দেওয়ার পরে 60 আমার ইনকাম থাকবে কত? আর 60 টাকা। 60 টাকা। তো 60 টাকা যদি আমার, একটু খেয়াল করুন, 60 টাকা যদি হয় ট্যাক্স বাদ দেওয়ার পরে, 100 টাকা 60 টাকা যদি
ট্যাক্স বাদ দেওয়ার পরে হয়, ট্যাক্স বাদ দেওয়ার আগে কত? 100 100 টাকা 100। তাহলে 1 টাকা হলে কত? 100 বাই 1 60 টাকা 1 1 লাখ 60 লেখা যায়? 60 জি স্যার। আর ট্যাক্স বাদ দেওয়ার পরে যদি 60,000 হয় তাহলে আগে কত ছিল? তাহলে ট্যাক্স বাদ দেওয়ার আগে কত? 100 গুণ 100 গুণ 2000 divided by 60 60 শূন্য কাটলাম। ডিভাইডেড বাই কত? 60 স্যার 60 60। এতটুকু বুঝা যায়? yes sir ক্যালকুলেশন করলে কত আসে? 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ। দেখেন তো এই জিনিসটারে এইভাবে লেখা যায় নাকি? 60,000 হ্যাঁ স্যার লেখা যায়। স্যার দেখতে ভালো লাগে এভাবে লিখলে। লেখা যায়? Yes স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে এর খেয়াল চাইতে করুন, তো সরি এরপরে খেয়াল করুন যে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় কিনা। sixty percent এইভাবে লেখা যায় কিনা একটু খেয়াল করুন। হ্যাঁ স্যার লেখা যাবে। লেখা যায়? yes sir আমাদের সাবিত এখানে আগে বলে দিয়েছে ওটা কত পার্সেন্ট? 60%। 60%। ওটা যদি 60% হয়, আমি যদি একটা জিনিস এখানে এক লাইন শুধু সংক্ষেপে লিখি, আরো সহজে লেখা যায় স্যার। দেখুন তো আমি এইভাবে লিখতে পারি কিনা। 1 বিয়োগ 40%, 40% অথবা স্যার। 100 থেকে 40 বাদ দিয়ে ব্র্যাকেটে লেখা যদি যায় কিনা? পার্সেন্ট লেখা যায়। yes হ্যাঁ sir স্যার। লেখা যায়? yes sir এইটাই আমার কি আসলো? প্রফিট ওইদিকে বিফোর স্যার ভুল ট্যাক্স। করছি স্যার এটা 60% কি আসলো? প্রফিট। করে ফেলছি প্লিজ Before ফর্মুলা ডেভেলপ করতেছি আমরা এখানে। এটা ফর্মুলা কিসের ফর্মুলা আসলো? PBT প্রফিট বিফোর ট্যাক্স। profit before tax ওই 60,000 কি? এটা হচ্ছে প্যাট। এটা কি? প্রফিট আফটার ট্যাক্স। before after tax তারে কি করলাম আমরা? 1 মাইনাস 1 minus profit before না not tax উল্টা পাল্টা কথা বলে। 1 Tax. মাইনাস tax 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 rate. তো আমরা লাস্টে কি এই ফর্মুলা ইউজ করতে পারবো? কি করতে পারবো? ফর্মুলা ইউজ করতে হবে এটার নামই মডেল, এটার নামই সফটওয়্যার। এখন আর কেউ এই ঐকিক নিয়ম করে না। জি স্যার। এগুলো যারা বুড়া তারা ভালো বুঝে। এখন সব খালি ফর্মুলা হয়, মডেলে হয়, সফটওয়্যারে হয়। আমরা এটা মনে রাখবো, পারবো না? yes sir যদি না পারি এইভাবে বের করেও নিতে পারবো। আরো সহজ একটা টেকনিক তো আছে, যে আমি যে 40% এর কথা আপনি বললেন, তাহলে 100 থেকে 40% বাদ দিয়ে 60% দিয়ে যদি টোটাল অ্যামাউন্টকে ভাগ দেওয়া যায় তাহলে বের হয়ে যাবে। তো সেটাই তো করলাম। জি স্যার, মানে মনে রাখার জন্য বলছি, তাহলে আমার এই সূত্রও মনে রাখতে হবে না। আমি তো সেটাই করলাম, কিন্তু আপনি যখন মানুষের কাছে বলতে যাবেন ভবিষ্যতে, ওইটা বলতে গেলে এই জিনিসই বলতে হবে। এক্স্যাক্টলি। এটা যে 60% বলতেছেন, এটা কোত্থেকে আসলো? 100 থেকে 40 বাদ দিয়ে 60% সেটাকে হ্যাঁ, ওই ট্যাক্স রেট বাদ দিয়ে বাকি পার্সেন্টেজটা ওটা বলতেই হবে। এক্স্যাক্টলি। তো এইভাবে profit এটা তো after অনেক tax কথা বলা যায়, divided by লেখার 1 সময় minus এভাবে লিখতে profit হবে। taxes. আপনি তো মুখে উত্তর দিবেন না, লিখে উত্তর দিবেন, এই জন্য এটা একটু খেয়াল রাখেন ইনাম সাহেব। Profit after tax minus তাহলে আমরা ফর্মুলা ডেভেলপ করতে পারলাম কিভাবে যদি আফটার ট্যাক্স দেওয়া থাকে তাহলে বিফোর ট্যাক্স করব, সেটা কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, মার্জিন অফ সেফটি কত ছিল? 50,000, মনে আছে না? জি 50,000 মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ কিভাবে বের করবো বলছিলাম? সেলস স্যার ওই যে স্যার 2.5 লক্ষ। total sales minus Margin of total safety sales কি minus আমরা total sales minus তাহলে 2.5 উল্টা লক্ষ। পাল্টা বলে মঞ্জুরুল আচ্ছা, পার্সেন্টেজ বের স্যার- করবো কিভাবে? স্যার 2.5 লক্ষকে ওই যে এই 50 50,000 কে 2.5 লক্ষ দিয়ে অ্যাকচুয়াল ভাগ দিতে সেলস এর হবে স্যার। উপরে, কিসের উপর করব? আড়াই লক্ষ Actual sales। অ্যাকচুয়াল সেলস এর উপর, মনে থাকে এটা আবার ব্রেক ইভেন সেলস এর উপর করেন না। yes sir তো এই গেল আমাদের আজকে ব্রেক ইভেন অ্যানালিসিস বা কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস এর আলোচনা, থিওরিটিক্যাল অংশটুকু। yes আগামী দিনে আমরা কোনো প্রবলেম নিয়ে, কোনো উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব ডিটেইলস, সেখানে আরো ভালো বুঝবেন আশা করি। ইনশাআল্লাহ তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।